হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে ক্লাস 11-এর কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতার প্রথম স্ট্যাঞ্জারটি পড়েছিলাম। আজকে দ্বিতীয় স্ট্যাঞ্জা পড়ব। আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো। আগের ভিডিও দুটো পার্ট ছিল, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আর একটা হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জার পড়াটা। যারা দেখোনি তারা ইউটিউবে আমার চ্যানেলে এসে দেখে নেবে। জয়গুরু স্টাডি চ্যানেল, জয়গুরু স্টাডি চ্যানেল এই নামে সার্চ দিয়ে দেখবে, আশা করছি পাবে তোমরা। ঠিক আছে, এখন টেক্সট বই দেখিয়ে পড়ানো হচ্ছে, মন দিয়ে কথাগুলো শুনবে, বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে সাবস্ক্রাইব করলে কি হবে, আমি পরবর্তী ভিডিও যেগুলো পাঠাবো ইউটিউবে সেগুলো তুমি দেখতে পাবে, তার নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, ছাড়ছি, এবারে তোমরা ভিডিওটা দেখো। যাই হোক, আগের দিনে আমরা কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জা পড়েছি, এবার সেকেন্ড স্ট্যাঞ্জা দেখো। শিপস টাওয়ার্স, আচ্ছা এখান থেকেই পড়ছি। দি বিউটি অফ মর্নিং সাইলেন্ট বিয়ার, শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই ওপেন unto the fields and to the sky, মানে these are the things that lie open unto the fields and to the sky। বলছে জাহাজ, টাওয়ার্স অর্থাৎ যেগুলো হচ্ছে উঁচু স্তম্ভ, ডোমস গম্বুজ, থিয়েটার হলের বিল্ডিং ইত্যাদি, মন্দির, এগুলো সব অবস্থিত রয়েছে। লাই মানে রয়েছে, স্টে ইরেক্টেড, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, আকাশে এবং মাঠে সেগুলো অবস্থিত রয়েছে, অর্থাৎ বিস্তৃত প্রান্তরে, আর সেগুলো আকাশে উত্থিত রয়েছে, স্বাভাবিক। হ্যাঁ, দিস থিংস, অল থিংস অফ নেচার আর ইন দ্য ফিল্ডস অ্যান্ড ইন দ্য স্কাই, সব কিছুই মাঠে বা স্থলভাগে এবং আকাশ জুড়েই রয়েছে। সেই জন্য কবি যেন এই মহাসত্যটা বলেছে। আকাশ ডাজ নট মিন, বা দ্য স্কাই ডাজ নট মিন দ্য ওপেন দ্য সাইট অফ দি স্কাই দ্যাট উই ইউজুয়ালি নো। Actually sky is everywhere, where there is some sort of vacuum, some sort of open space, all is called স্কাই। এমনকি পৃথিবীটাও আকাশের বুকে ভাসছে, বায়ুর সমুদ্রে ভাসছে। পৃথিবী সহ অন্যান্য যত গ্রহ নক্ষত্র সব আকাশের বুকেই ভাসছে। আবার তার উপরেই আমাদের সমস্ত বিভিন্ন এই সমস্ত ঘর বাড়ি, নদী নালা সব কিছুই রয়েছে, সেটাকে লাই বলা হচ্ছে। এখানে সিটি অফ লন্ডনের যেসব বা টেমস নদীর উপরে সব জাহাজ রয়েছে, টাওয়ার রয়েছে, উঁচু স্তম্ভ, তারপর ডোম বা গম্বুজ আকৃতি, বিভিন্ন রকম যে মুসলিমদের যেমন থাকে না, গম্বুজ থাকে বা অনেক স্ট্রাকচার, আগেকার দিনে গম্বুজ আকৃতি ছিল। এই আমাদের যেমন বিড়লা প্ল্যানেটেরিয়াম গম্বুজ আকৃতি, ওরকম ওদেরও ওইরকম কিছু আছে। আবার থিয়েটার হল, আগেকার দিনে থিয়েটার খুব পপুলার ছিল, সে এখনও আছে কম বেশি থিয়েটার। মন্দিরও ছিল ওদের, সেগুলো অবস্থিত রয়েছে বিস্তৃত প্রান্তরে এবং আকাশের তলায়। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছুকে উজ্জ্বল লাগছে, চকচক করছে সব, এবং ধোঁয়াহীন বাতাসে, বা পরিবেশের মধ্যে। সকালের পরিবেশ আগেকার দিনে এত দূষণ ছিল না তো, বলছে সূর্য যখন উঠেছে তার যে উজ্জ্বল্য, সেটা স্মোকলেস এয়ারে এত উজ্জ্বল লাগছে যে সেটা মানে বর্ণনাতীত। কবির এই কয়েকটা ওয়ার্ডের মধ্যেই, একটা লাইনের মধ্যে সেই বর্ণনাতীত উজ্জ্বল ছবির মতো শহরের চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন। হিয়ার ইন লাইজ দ্য গ্রেটনেস অফ দি পোয়েট,
দেখো আমি এটাকে বোঝানোর জন্য কত রকম কথা বলছি, কিন্তু কবি একটা মাত্র লাইনে তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। অল লুকড ভেরি ব্রাইট, দে ওয়ার গ্লিটারিং, চকচক করছিল। আর দে কুড বি ক্লিয়ারলি সিন থ্রু দ্য এয়ার অ্যান্ড দেয়ার ওয়াজ নো স্মোক, দেয়ার ওয়াজ নো ইনভিজিবিলিটি। হ্যাঁ, visibility was very clear everywhere. So all these things could be seen by the poet and his companion and others very beautifully. আলো আমরা জানি সব কিছু সুন্দর করে তোলে। একই পরিবেশ আলোর থাকলে যেমন লাগে, আলো কম থাকলে বা না থাকলে কেমন ভিন্ন রকম লাগে সেটা আমরা সবাই জানি। কবির চোখে লন্ডন শহরের পরিবেশটা সকালে এত সুন্দর লাগছিল, তারই ইঙ্গিত তিনি আমাদের এই লাইনের মাধ্যমে দিয়েছেন। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। দিস ইজ অ্যানাদার এক্সাজিরেটেড স্টেটমেন্ট। এটা আরেকটা হচ্ছে এক্সাজিরেটেড স্টেটমেন্ট, অর্থাৎ অতিরঞ্জিত মন্তব্য। কারণ এখানে কবি কি বলছেন? এখানে কবি বলছেন যে সূর্য কখনো সূর্য উজ্জ্বলতা নিয়ে ভ্যালি, রক বা হিল এগুলোকে কখনো সুন্দরভাবে বিকৃত করে, স্টিপ মানে এখানে বিকৃত করা বা আলোটাকে ছড়িয়ে দেওয়া। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, রেডিয়েট, স্টিপ মানে রেডিয়েট, RADIAT, রেডিয়েশন বলে না, প্রজোড়ারে করলে কীরকম হবে যে দ্য সান ডিড নেভার বিউটিফুল্লি রেডিয়েট অর স্টিপ। কাকে কাকে বিকৃত করেনি না, ভ্যালি, রক, হিল, উপত্যকা, পাথর, পাহাড় এগুলোকে তার প্রথম উজ্জ্বলতা নিয়ে, স্প্লেন্ডার মানে উজ্জ্বলতা বা ম্যাগনিফিসেন্ট বিউটি নিয়ে। নেভার স আই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ। বলছে আই নেভার স সাচ আ বিউটিফুল সাইট, আই নেভার ফেল্ট আ কামনেস, আ সাইলেন্স সো ডিপ, এত গভীরভাবে। নীরবতারও একটা সৌন্দর্য আছে, নীরবতারও একটা এনজয়েবিলিটি রয়েছে, এনজয় করার একটা রয়েছে। ওই জন্য দেখবে নাটকে বা থিয়েটারে কখনো কখনো অভিনয় হতে কোনো একটা বিশেষ দৃশ্যে কোনো একটা জিনিসকে ফুটিয়ে তোলার জন্য সব বাজনাটা সব বন্ধ, হয়তো আলোও বন্ধ, তারপরে ধীরে 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 সেটা মানে আলো আসছে। সেই যে দৃশ্যটা না পাওয়ার পরে পাওয়ার যে দৃশ্য, অন্ধকারের পরে আলোর যে দৃশ্য, সে একটা অদ্ভুত জিনিস। শব্দের ক্ষেত্রেও তাই। অনেক কিছু হচ্ছে, তারপরে হঠাৎ করে সব কিছু চুপচাপ হয়ে যায়, তারপরে যদি কেউ কথা বলতে শুরু করে, সে একটা আলাদা চার্ম লাগে। এখানে সেটাই বলছে দি সিটি অফ লন্ডন ইজ আ মডার্ন সিটি অ্যান্ড ইট ইজ ফুল অফ ভেরিয়াস টাইপস অফ পিপল ডিউরিং দ্য ডে টাইম, ডিউরিং দ্য পিক আওয়ার, various types of noise is created there, and it is very disgusting to many of us. But as the poet is a very serious person, he can enjoy the beauty and charm of the place. He could feel the silent atmosphere of the city of London. Never I saw, never I felt a calm. A calm means a silence, a serenity. SERINITY, serenity মানে নিস্তব্ধতা, solitude, so deeply. একটা লাইনে একটা যেন নতুন নতুন থিম কবি এখানে তুলে ধরেছে। The river glide at his own sweet will. The river glide at his own sweet will. নদীটা তত্তর করে বয়ে চলেছে তার আপন মধুর ইচ্ছাতে। নো ডাউট দিস রিভার, the river refers to the
টেমস, দ্য টেমস, টেমস নদকে এখানে বোঝানো হচ্ছে। গ্লাইড মানে তত্তর করে বয়ে যাওয়া, হ্যাঁ, অর্থাৎ ফ্লো ইজিলি, ফ্লো স্মুথলি, হ্যাঁ, গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের আপন ইচ্ছাতে এই সিটি অফ সেই টেমস নদীটা বয়ে চলেছে। এই পর্যন্ত কবি সিটি অফ লন্ডনের সুন্দর বর্ণনা দিয়ে যাচ্ছেন, সঙ্গে তার টেমস নদীরও কিছুটা পরোক্ষ প্রত্যক্ষ ইঙ্গিত আছে। এইবার লাস্ট দুটো লাইন যেন এই সুন্দর দৃশ্য প্রদানের জন্য কবি গডকে স্মরণ করছেন। হ্যাঁ, দেখো, ভগবানই সব কিছু সৃষ্টিকর্তা। আমি বলছিলাম না, হি ওয়াজ অ্যান অ্যাথিস্ট, হি ওয়াজ অ্যান ওরসিপার অফ নেচার। তার প্রমাণ হচ্ছে এই কথার দুটো। ডিয়ার গড, দি ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। হে ভগবান, হে প্রিয় ভগবান, এই বাড়িগুলো দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে। হ্যাঁ, দেখো, বাড়িগুলো ঘুমিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি ভগবানের সম্পর্ক সেই অর্থে নেই, কিন্তু দি পোয়েট সিমস টু রিমেম্বার গড, হি ওয়ান্টস টু থ্যাঙ্কস গড। হ্যাঁ, ভগবানকে স্মরণ করছেন এবং বলছে, আরে এই বাড়িগুলো তো সব ঘুমিয়ে আছে। বাড়িগুলো মিনস বাড়ির অধিবাসীরা সব ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর এই বিশাল হৃদয়ের, হ্যাঁ, সব কিছু, বিশাল হৃদয়যুক্ত সব কিছু, অর্থাৎ সিটি অফ লন্ডনের সব কিছু যেন নিশ্চল হয়ে শুয়ে রয়েছে। হিয়ার দেয়ার ইজ অ্যান ইনডাইরেক্ট রেফারেন্স টু আ giant. It may be explained that the city of London seems to be like a giant who has a mighty heart, শক্তিশালী হৃদয় রয়েছে, and that very giant like city is lying still, এখনো শুয়ে রয়েছে নীরবে, and he is not expressing, he is not crying with her usual crying. এটা কবি একটা তুলনা এনেছেন, ইনডাইরেক্ট রেফারেন্স বা কম্পারিজন এনেছেন, যে সিটি অফ লন্ডন এখনও যেন ঘুমোচ্ছে, তার বাড়িগুলো ঘুমোচ্ছে, অর্থাৎ বাড়ি অধিবাসীরা ঘুমোচ্ছে। হ্যাঁ, ও গড, ইউ হ্যাভ সো অল দিস আর ইন সাচ আ সিরিন কন্ডিশন, হ্যাঁ, স্মোকলেস কন্ডিশন, unpolluted condition, and there is the light of the morning sun, and the city of London, though seems to be sleeping, has owned the beautiful garment of the beautiful sunlight of the morning, and all this has created a very beautiful scenery which I could enjoy along with my sister. এটা বলেছিলাম কিনা মনে নেই আমার। The poet was accompanied by his sister Dorothy Wordsworth. এই কবিতাটা পড়ানো শুনলে তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওটা বারবার দেখবে, তাহলে কবিতার বিষয়বস্তু মনে থাকলে কোশ্চেন আনসার করতে পারবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে।